আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের লেকচারে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রির খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যার নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তো তোমাদের অনেকেরই জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে প্রবলেম থাকে। তো আজকে আমরা ট্রাই করব যে টোটাল, দেখো আমরা এই সিরিজটার নাম রাখতেছি হচ্ছে T20 সিরিজ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা টোটাল 20টা কোয়েশ্চেন হচ্ছে সলভ করব, এমসিকিউ হচ্ছে সলভ করব। এই 20টা কোয়েশ্চেনের মাধ্যমে আমরা ট্রাই করব ওভারঅল জারণ বিজারণ থেকে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং বিগত বছরগুলোতে যতগুলো কোয়েশ্চেন আসছে সবগুলা কোয়েশ্চেনের জন্য আমরা এখান থেকে সলভ করতে পারি। তো আমাদের অ্যাপ্রোচ গুলো কেমন থাকবে, প্রথমে আমি এই কথাগুলো একটু বলে নেই যে আমরা যতগুলো কোয়েশ্চেনই সলভ করবো না কেন, প্রত্যেকটা কোয়েশ্চেন সলভ করার জন্য যে সকল থিওরি দরকার, যে সকল নলেজ তোমার থাকা দরকার, তো প্রথমে আমি ওই নলেজ গুলো আগে দিয়ে নিব। মানে ওই বেসিকটা নিয়ে আমি প্রথমে একটু আলোচনা করব, তারপর হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। তখন তুমি দেখবা খুব সহজেই তুমি এমসিকিউ সলভ করতে পারতেছো। তো চলো শুরু করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যা যা কথাই বলবো, যেহেতু মেইনলি আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা যারা এসএসসি 2026 ব্যাচ আছো, তোমাদের 21 তারিখ পরীক্ষা, তো তাদের জন্য আমরা মেইনলি হচ্ছে এই ভিডিওগুলো বানাচ্ছি। অনেকেরই এমসিকিউতে ঝামেলা থাকে, সিকিউতে ঝামেলা থাকে, আমরা সবগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে মেইনলি আমরা এমসিকিউ নিয়ে সলভ করব, এমসিকিউ হচ্ছে সলভ করব। তো তোমরা যে কাজটা করবা, আমি যা যা বলবো, যে সকল পয়েন্টগুলো বলবো, খাতায় একটা শর্ট নোট আকারে হচ্ছে তৈরি করবা, যেন তোমাদের হচ্ছে এটা পড়তে বা রিভিশন দিতে একটু সহজ হয়। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো প্রথমে আমরা যেই টাইপের চলো, তো প্রথমে আমরা যেই টাইপের কোয়েশ্চেন গুলো একটু দেখবো, সেগুলো হচ্ছে জারণ সংখ্যা রিলেটেড। তা আমি ফার্স্টে তোমাদের জারণ সংখ্যা নিয়ে একটু আইডিয়া দিই, এবং পরবর্তীতে জারক বিজারক, জারণ বিজারণ, জারিত বিজারিত, এই যেই টার্মগুলো তোমাদের খুব কঠিন লাগে, দেখবে এই টার্মগুলো কঠিন লাগতেছে না শুধুমাত্র একটা টপিক পড়ার কারণে। তো চলো আমরা শুরু করি। জারণ সংখ্যা বলতে আমরা কি বুঝবো? তো আজকের পর থেকে যখনই আমি জারণ সংখ্যা এই কথাটা বলবো, তোমাদের মাথায় যেন আসে চার্জ সংখ্যা। যখনই আমরা বলবো জারণ সংখ্যা, তোমাদের মাথায় যেন আসে চার্জ সংখ্যা। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জারণ সংখ্যা মূলত হচ্ছে কোন একটা মৌলের মাথায় চার্জ সংখ্যা। যেমন ধরো, আমি যদি এক্সাম্পল আকারে প্রথমে একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে সোডিয়াম এর মাথায় চার্জ কত। সোডিয়াম এর মাথায় চার্জ কত বলো তো? তুমি কি কোনো চার্জ দেখতেছো? না। এর অর্থ হচ্ছে সোডিয়ামের জারণ মান হচ্ছে 0, কারণ এখানে কোনো চার্জ নাই, আর চার্জ সংখ্যাই হচ্ছে তার জারণ সংখ্যা। ধরো আমি আরেকটা এক্সাম্পল নিলাম, Fe2+। Fe2+, আমাকে বলো তো এখানে আয়রনের চার্জ সংখ্যা কত? হ্যাঁ, ভেরি গুড, আয়রনের চার্জ সংখ্যা হচ্ছে +2। দ্যাট মিনস এই অংশে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি জারণ সংখ্যা মূলত কোন একটা মৌলের মাথায় চার্জ সংখ্যা, এটাকে মেইনলি আমরা কি বলবো? জারণ সংখ্যা। কিন্তু জারণ সংখ্যা বের করার কিছু রুলস আমাদের করতে হয়, যাতে করে আমরা সহজে জারণ সংখ্যা ক্যালকুলেট করতে পারি। তো আমি ওই রুলস গুলো নিয়ে আলোচনা করব, বাট তার আগে আমি তোমাকে আর দুই একটা এক্সাম্পল একটু দেখাই, তাহলে তোমাদের একটু ভালো লাগবে যে না আমি পারতেছি। ধরো আমি লিখলাম Fe3+, বলো তো এখানে আয়রনের জারণ মান কত আসবে? গুড, আয়রনের জারণ মান কত আসবে? +3। কারণ এই অংশে আয়রনের চার্জ সংখ্যা হচ্ছে কত? +3, এই জন্য তার জারণ সংখ্যা হচ্ছে +3। ধরো আমি তোমাকে এমন একটা রিয়েকশন দিলাম, দেখো বুঝো কিনা। ধরো আমি একটা রিয়েকশন দিলাম, রিয়েকশনটা কেমন? আমি এখানে লিখলাম Fe, আর তীর চিহ্নের ডানে আমি লিখলাম Fe2+। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি এখানে আয়রনের জারণ সংখ্যা বলতে পারবা? তুমি তখন কি বলবা? যে ভাই আপনি বলছেন আয়রনের মাথায় কোনো চার্জ নাই, যদি চার্জ না থাকে তবে তার জারণ মান কত? 0। জারণ সংখ্যা মেইনলি মৌলের মাথায় লিখতে হয়। হ্যাঁ, বলতো এখানে আয়রনের মাথায় চার্জ কত? ভেরি গুড, +2। এর অর্থ হচ্ছে আয়রনের জারণ মান এখানে কত? +2। বুঝতেছি কথা? তাহলে আমি যদি এমন একটা উদাহরণ নিতাম, দেখো তো, ধরো আমি লিখলাম সোডিয়াম, এখান থেকে Na+, তুই কি জারণ সংখ্যা লিখতে পারবে না? হ্যাঁ, এই অংশে সোডিয়ামের জারণ মান কত? 0, কারণ কোনো চার্জ নাই। এই অংশে কত? +1। তাহলে এই অংশে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1। আমি যদি ক্লোরিন নিয়ে একটু লিখি, ধরো আমি লিখলাম Cl, Cl থেকে আমি লিখলাম Cl-, ধরো আমি এইভাবে লিখলাম। আচ্ছা ধরো Cl থেকে Cl-, তাহলে বলো তো এখানে Cl এর মাথায় চার্জ কত? 0। এখানে চার্জ কত? ভেরি গুড, -1। তাহলে এই অংশে চার্জ জারণ সংখ্যা হচ্ছে 0, আর এই অংশে জারণ সংখ্যা হচ্ছে কত? -1। তাহলে এক কথায় আমি জারণ সংখ্যা বলতে কি বুঝতেছি?
জারণ সংখ্যা বলতে আমরা বুঝতেছি কোন একটা মৌলের মাথায় যে চার্জ সংখ্যা, সেটাকে আমরা কি বলবো? জারণ সংখ্যা। কিন্তু আমি যে কথাটা বলছি যে আমরা এই জারণ সংখ্যাটাকে সহজ করার জন্য কিছু রুলস পড়বো, যেন আমরা একটু ফাস্ট হচ্ছে কি করতে পারি, কোশ্চেনগুলো আনসার করতে পারি। তো এর জন্য আমরা কিছু রুলস তোমাদের প্রথমে একটু পড়াবো। সেই রুলস গুলো তুমি শর্ট করে খাতায় লিখে রাখবা। তো জারণ সংখ্যার প্রথম রুলস, 1 নম্বর রুলস তোমরা একদম শর্টে লিখে রাখবা। হ্যাঁ, সেই রুলসটা হচ্ছে যদি কোনো মুক্ত মৌল থাকে, কি বললাম? যদি কোনো মুক্ত মৌল থাকে তবে ওই মুক্ত মৌলের জারণ মান কত হয়? 0 হয়। সব সময় একটা মুক্ত মৌলের জারণ মান কি হয়? 0। তাহলে তোমার মাথায় কি প্রশ্ন আসতেছে যে ভাই মুক্ত মৌল মানে কি? আমি কিভাবে বুঝবো কোন একটা মৌল মুক্ত কিনা? এটা বোঝার উপায় হচ্ছে একদম ইজি। যদি কোনো একটা পরমাণু একা অবস্থায় থাকে, একা অথবা নিজের সাথে বন্ডেড অবস্থায় থাকে, তবে তাকে আমরা বলবো মুক্ত মৌল। মানে মানে হচ্ছে ধর আমি লিখলাম Na, সোডিয়াম। বলতো এখানে কি সোডিয়াম একা না? হ্যাঁ, তাহলে এটা কি আমরা বলতেছি তার মুক্ত অবস্থা। এটাকে আমরা কি বলবো? তার মুক্ত অবস্থা। আর এই অবস্থায় তার জারণ মান কত হবে? 0। আবার বলছিলাম, আমি আগেও বলছিলাম যে জারণ সংখ্যা কোথায় লিখবো? তার মাথায় লিখে দেবো আমরা। আচ্ছা, আমি যদি এরকম তোমাকে জিজ্ঞাসা করি, বলতো H2 এর জারণ সংখ্যা কত? ভেরি গুড। H2 এর জারণ সংখ্যা কত আসবে? 0। আচ্ছা বলো 0 কেন? কি বলবা? যে এখানে হাইড্রোজেন নিজের সাথেই বন্ডেড অবস্থায় আছে, হাইড্রোজেন ছাড়া অন্য কেউ কি আছে? নাই। এই জন্য হাইড্রোজেনের জারণ মান কত আসতেছে? 0। আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি O2 অথবা O3, তুমি কি বুঝতেছো এখানে শুধুমাত্র অক্সিজেন অবস্থিত? তাহলে যেহেতু শুধুমাত্র অক্সিজেন অবস্থিত, এই জন্য তার জারণ মান কত আসতেছে? 0 আসতেছে। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি তোমাকে, বলতো P4 এর জারণ সংখ্যা কত আসবে? হ্যাঁ, ভেরি গুড। P4 এর জারণ সংখ্যা কত আসবে? 0। আমি জিজ্ঞাসা করলাম কেন, তুমি কি বলবা? যে ভাই এখানে 4টাই ফসফরাস, ফসফরাস ছাড়া অন্য কেউ নাই। আর যদি অন্য কেউ না থাকে, নিজেই নিজের সাথে বন্ডেড অবস্থায় থাকে, তাকে আমরা কি বলতেছি? মুক্ত মৌল। আর মুক্ত মৌলের জারণ মান কত আসতেছে? 0। S8 এর জারণ মানও 0। বলো Cl2, বলো এর জারণ মান কি আসবে? 0। তাহলে আমরা আগে যে লিখলাম Cl, এর পরিবর্তে আমি কি Cl2 লিখতে পারি না? কেন? কারণ শুধু পরমাণু তো প্রকৃতিতে পাওয়া যায় না, তারা অণু আকারে থাকে। তাহলে এই জন্য আমি কি লিখতে পারি? সব থেকে ভালো হয় Cl2 লিখে দিলে। আর সমতা করার জন্য এখানে আমি কি দিতে পারি? 2 দিতে পারি। এখানে 2টা ক্লোরিন, এখানেও কয়টা? 2টা। আসো, তাহলে বলো তো আমরা এই অংশটাকে বুঝে গেলাম না যে মুক্ত অবস্থায় বা মুক্ত মৌলের জারণ সংখ্যা কত আসে? 0। আর মুক্ত মৌল বলতে আমরা বুঝবো কোন একটা পরমাণু একা থাকবে অথবা নিজের সাথেই বন্ডেড অবস্থায় থাকবে, অন্য কারোর সাথে না। নিজের সাথেই যদি বন্ডেড অবস্থায় থাকে তবে তার জারণ মান কত হবে? 0। এইগুলো আমাদের প্রথম রুলস। আসলে আমরা সেকেন্ড রুলসে যাই। তোমরা কি প্রথম রুলসটা ধরতে পারছো না? আসলে আমরা 2 নম্বর রুলসে যাই। 2 নম্বর, তাহলে প্রথমে চলে গেল মুক্ত মৌল। 2 নম্বর রুলস হচ্ছে গ্রুপ ওয়ান এর যত মৌল আছে, গ্রুপ ওয়ান এর যত মৌল আছে। গ্রুপ ওয়ান মানে কি? তোমরা পড়তো না একটা ছন্দ, হা লি না কে রুবি ছুঁয়ে ফেলেছে, তাই না? গ্রুপ ওয়ান এর যতগুলো মৌল আছে তাদের সবারই জারণ মান হচ্ছে +1। তাহলে আজকের পর থেকে গ্রুপ ওয়ান এর যত মৌল দেখবো তার জারণ মান কত লিখে দেবো? হ্যাঁ, +1 লিখে দেবো। আসো 3 নম্বরে আসি আমরা। 3 নম্বর হচ্ছে যদি তোমার কাছে গ্রুপ 2 এর মৌলগুলো থাকে, গ্রুপ টু মানে মনে আছে? বিরিয়ানি, মোগলাই, তারপর কি কাবাব, সাজিয়ে বাটিতে রাখো। আচ্ছা, যে যেভাবে মুখস্থ করছো কোনো সমস্যা নাই, মেইন কথা হচ্ছে মৌলগুলা লাগবে। গ্রুপ ওয়ান এর মৌল আর কি লাগবে আমাদের? গ্রুপ 2 এর মৌল। বলতো এই অংশে তাদের জারণ মান কত আসবে? গ্রুপ 2 এর জারণ মান কি আসবে? +2। কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত আছে। কি শর্ত? এদের জারণ মান +1 আর +2 তখনই হবে যদি তারা বন্ডেড অবস্থায় থাকে, মানে যদি তারা বন্ধনে আবদ্ধ থাকে। আদারওয়াইজ তুমি তার জারণ মান +1 বা +2 লিখতে পারবে না। স্যার মানে কি? চলো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে, ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম সোডিয়ামের জারণ মান কত? তুমি দেখো ঝামেলায় পড়ে যাবা। কেন? প্রথমে বলবা যে ভাই আপনি বলছেন যদি মুক্ত মৌল থাকে, মানে সে একা থাকে, তবে তার জারণ মান 0। আবার 2 নম্বর রুলসে বলতেছেন গ্রুপ ওয়ানে যারা যারা থাকবে তাদের জারণ মান +1। তো আমি কোনটা লিখবো? +1 লিখবো নাকি 0 লিখবো? আনসার হচ্ছে এই ক্ষেত্রে তুমি 0ই লিখবা, কারণ সে মুক্ত অবস্থায় আছে। তাহলে +1 কখন লিখবো? +1 তখনই লিখবো যখন সোডিয়াম একা না, অন্য কারোর সাথে যুক্ত অবস্থায় থাকবে, মানে বন্ধনে আবদ্ধ থাকবে, তখন সোডিয়ামের জারণ মান কত আসবে? +1।
বুঝতেছি কথা? তার মানে শুধু একা যদি থাকে, মানে আমি শুধু লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের জারণ মান কত লিখতে পারবো না, +1 লিখতে পারবো না। তখনই লিখবো যখন তারা বন্ধনে আবদ্ধ থাকবে। এই কথাটা ইম্পর্টেন্ট, বন্ধনে আবদ্ধ থাকবে, তখন তাদের জারণ মান কত আসবে, +1। বুঝতেছো কথা? তখন তাদের জারণ মান কত আসবে, +2। দ্যাট মিনস ম্যাগনেসিয়ামের জারণ মান কত, বলো সে একা আছে, আর একা থাকলে তার জারণ মান কত, 0। আমি বললাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে ম্যাগনেসিয়ামের জারণ মান কত, তুমি কি বলবা? ম্যাগনেসিয়াম বন্ডেড অবস্থায় আছে, আর বন্ডেড অবস্থায় থাকলে সে গ্রুপ 2 তে অবস্থান করতেছে, আর 2 তে যদি অবস্থান করে তখন তার জারণ মান কত আসতেছে, +2 আসতেছে। বুঝতেছি কথা? আচ্ছা, এখানে আমি 4 নাম্বার একটা রুলস ছোট্ট করে লিখে দিই। সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জারণ মান, অ্যালুমিনিয়ামের জারণ মান কত আসে, +3। অ্যালুমিনিয়ামের জারণ মান কত হবে, +3। আচ্ছা, আমরা পরবর্তী রুলস গুলোতে একটু যাই। তো আমাদের কয়টা রুলস হয়ে গেল, টোটাল 4টা। এখন আমরা 5 নম্বরে যাব। সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা রুলস। 5 নাম্বারটা যদি বলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রোজেন নিয়ে। আমরা একটু এখানে স্টার দিয়ে রাখতে পারি, খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের জারণ মান সাধারণত +1। হাইড্রোজেনের জারণ মান সাধারণত কত, +1। দেখো আমরা একটু আগে কিন্তু দেখলাম হাইড্রোজেন গ্রুপ 1 এ অবস্থান করতেছে, তাই না? আর 1 এ হলে তার জারণ মান কত হওয়ার কথা, +1। কিন্তু কিন্তু যদি হাইড্রোজেন কোনো মেটালের সাথে যুক্ত থাকে, মেটাল মানে ধাতু, কোনো মেটালের সাথে যুক্ত থাকে। আচ্ছা, মেটাল বা ধাতু আমরা চিনবো কিভাবে, তার আগে বলে নিই। যদি হাইড্রোজেন কোনো মেটাল বা ধাতুর সাথে যুক্ত থাকে, তখন হাইড্রোজেনের জারণ মান হয়ে যাবে -1। যদি হাইড্রোজেন কোনো মেটাল বা ধাতুর সাথে যুক্ত থাকে, তখন হাইড্রোজেনের জারণ মান কত হয়ে যাবে, -1। এটা বাদে সব সময় হাইড্রোজেনের জারণ মান কত আসবে, +1। আচ্ছা, মেটাল বা ধাতু চেনার জন্য আমি এখানে শর্ট একটু বলতেছি, যদি এটা পিরিয়ডিক প্রপার্টিজ ওই অংশে আমাদের, বা পিরিয়ডিক টেবিল ওই চ্যাপ্টারটাতে আমাদের বলার কথা, তো আমি একটু বলতেছি। আমরা পর্যায় সারণীর যে 18টা গ্রুপ জানি, তার মধ্যে গ্রুপ 1 থেকে গ্রুপ 12 পর্যন্ত যতগুলো মৌল আছে, যত, তারা সবাই হচ্ছে মেটাল বা ধাতু। তার মানে হাইড্রোজেন যদি এদের সাথে যুক্ত থাকে, তখন আমরা কি বলবো, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1। আর গ্রুপ নাম্বার 13 থেকে 18 এর মধ্যে তুমি ধাতু, অধাতু আর অপধাতু 3 টাইপের মৌলই পাবা, ধাতু, অধাতু আর অপধাতু। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এই অংশে কি অধাতু আছে, আনসার হচ্ছে না। গ্রুপ 1 থেকে 12 পর্যন্ত তুমি যাদেরকেই পাবা তাদেরকে আমরা কি বলবো, মেটাল বা ধাতু। তাহলে এদের সাথে যদি হাইড্রোজেন যুক্ত থাকে, তখন হাইড্রোজেনের জারণ মান হয়ে যাবে -1। এক্সাম্পল আমি দেখাই, যেমন ধর আমি বললাম NaH, বলতো হাইড্রোজেন কার সাথে যুক্ত, গুড, হাইড্রোজেন মেটাল বা ধাতুর সাথে যুক্ত, কারণ সোডিয়াম তো গ্রুপ 1 এর, তাহলে হাইড্রোজেনের জারণ মান হয়ে যাবে কত, -1। হাইড্রোজেনের জারণ মান কত হয়ে যাবে, -1, কারণ এই অংশে হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত। আচ্ছা, আমি যদি আরেকটা কোশ্চেন দেখি, এরকম ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট LiAlH4, এটা তোমরা জৈব যৌগতে দেখবা, হ্যাঁ? তাহলে বলো তো এখানে হাইড্রোজেন কার সাথে যুক্ত, তুমি কি দেখতেছো? হাইড্রোজেনকে আমরা মেটালের সাথে যুক্ত দেখতেছি না? তাহলে এই অংশে আমরা বলতে পারি হাইড্রোজেনের জারণ মান কত আসবে, -1। হাইড্রোজেনের জারণ মান কত আসবে, -1। তাহলে আমরা দেখেই কিন্তু তার জারণ মানগুলো বলতে পারবো, এবং এমসিকিউতে এই জিনিসটা খুব কাজের। তুমি দেখেই বলতে পারতেছো যে কার জারণ মান কি আসবে। বুঝতেছি কথা? আচ্ছা, এইগুলো আমাদের 5 নম্বর হচ্ছে পয়েন্ট। এবার আমরা 6 নম্বর পয়েন্টে যাই। 6, তোমরা এগুলো শর্টে একটু লিখে ফেলবা, খাতায় একটা শর্ট নোট তৈরি করবো, যেহেতু পড়াশোনা করতেছো একটু ভালো করেই করো, একটু শর্ট নোট তৈরি করে ফেলবা, ওকে? 6 নম্বর হচ্ছে অক্সিজেনের জারণ মান সাধারণত -2, সাধারণত। আর যখন -2 হয়, তখন ওটাকে আমরা বলি অক্সাইড। আমরা ওটাকে কি বলি, অক্সাইড। তার মানে অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। কিন্তু কিন্তু দুইটা কন্ডিশন আমরা মাথায় রাখবো, যখন আর একটু বড় হবে, ইন্টার উঠবা, কিন্তু আরো কয়েকটা কন্ডিশন আমরা অ্যাড করতেছি অক্সিজেনের ক্ষেত্রে। তো অক্সিজেনের জারণ মান পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1। আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1/2। আচ্ছা, এই অংশে আমি তোমাদের সাজেস্ট করব, যেহেতু সামনে পরীক্ষা, তোমরা পারক্সাইড আর সুপার অক্সাইড যৌগগুলো একটু চিনে রাখো, কারণ এখন তোমাদের এটা ডিটেলসে পড়ার সময় না। যখন আরেকটু বড় হবা, তোমরা এসএসসি পরীক্ষার পরে এইচএসসি তে উঠবা, তখন দেখবো পারক্সাইড চেনানোর জন্য আমি তোমাদের পড়াচ্ছি পারক্সাইড লিঙ্কেজ কি। শুধুমাত্র এইখানেই না, আরো কিছু হচ্ছে, যেমন ওজোনাইড যৌগে অক্সিজেনের জারণ মান -1/3 আসে,
আবার অক্সিজেনের জারণ মান পজিটিভ হতে পারে, +1 হতে পারে, +2 হতে পারে। তো এই বিষয়গুলো এখন না, আমাদের যতটুকু লাগবে। তা আমরা কি বলতে পারি, পারক্সাইড। পারক্সাইড চিনবো আমরা দুইটা পারক্সাইড মনে রাখবো। তার মধ্যে একটা হচ্ছে H2O2 হাইড্রোজেন পারক্সাইড, আর একটা হচ্ছে Na2O2। এই দুজনকে আমরা মনে রাখবো। তাহলে এই দুইটা যৌগে অক্সিজেনের জারণ মান কত আসবে? হ্যাঁ, -1। আচ্ছা, সুপার অক্সাইডের এক্সাম্পল মনে রাখবে একটা, সেটা কি? KO2। কি মনে রাখবো আমরা? KO2। এই অংশে অক্সিজেনের জারণ মান কত আসবে? -12। কত আসবে? -12। আচ্ছা, এবার আমরা 6 নম্বর রুলসে যাই। সরি, 6 না, 7। 6 নম্বর অলরেডি হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের জারণ মান +1, যদি ধাতুর সাথে হাইড্রোজেন যুক্ত থাকে তখন -1। অক্সিজেনের জারণ মান কত? -2। পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে -1/2। 7 সেটা হচ্ছে কোন একটা যৌগের মোট জারণ মান সেটা সবসময় শূন্য আসে। একটা যৌগের, যদি যৌগের মাথায় কোনো চার্জ না থাকে, ওই মোট জারণ মান সবসময় কি আসবে? আচ্ছা, আমি শূন্য না লিখে আরেকটা ভালো হয়, আমি তোদের আর একটু সুন্দর করে দিই। সেটা হচ্ছে তার চার্জ সংখ্যার সমান আসে। চার্জ সংখ্যা, এটা মানে কি? আমি একটু উদাহরণ দেখাচ্ছি। হ্যাঁ, ধরো আমি লিখলাম MnO4-। কি লিখলাম? MnO4-। আমি জিজ্ঞাসা করলাম এই অংশে ম্যাঙ্গানিজের জারণ মান কত? ম্যাঙ্গানিজের জারণ মান কত বের করবো কিভাবে? যার জারণ মান বের করতে বলবে তাকে আমরা কত ধরবো? X। একটা মৌল থেকে যখন আরেকটা মৌলতে যাবো তখন প্লাস সাইন ইউজ করবো আমরা। তাহলে ম্যাঙ্গানিজ থেকে যখন অক্সিজেনে যাচ্ছে কি সাইন ইউজ করবো? প্লাস। অক্সিজেনের জারণ মান সাধারণত কত? -2। তিনটা যৌগ বলছি, মাথায় রাখবো, ওই তিনটার মধ্যে এখানে নাই। তাহলে আমি লিখবো কত? -2। বলতো এরকম কয়টা অক্সিজেন আছে? 4টা। এবার কি লিখবো? দেখো, ওই টোটাল যৌগ লিখলাম, সমান চিহ্ন দিব। আচ্ছা, ডানে কি লিখবা? ডানে কি 0 লিখবো? না, এই যৌগের মাথায় যে চার্জ, সেই চার্জ কত? -1। বুঝতেছি কথা? ধরো এর মাথায় কোনো চার্জ নেই, মানে আমি লিখলাম KMnO4। এটা আমি লিখলাম, একটু বুঝো আগে। KMnO4 লিখলাম। বলতো পটাশিয়ামের জারণ মান কত? আমি আবার বললাম যে ম্যাঙ্গানিজের জারণ মান বের করো। বলো পটাশিয়ামের জারণ মান কত? গুড, পটাশিয়াম হচ্ছে +1। আমি বললাম +1 কেন? কি বলবা? হ্যাঁ, পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, আর গ্রুপ 1 এর মৌল যদি বন্ডেড অবস্থায় থাকে তবে তার জারণ মান কত আসে? +1। আচ্ছা, একটা মৌল থেকে আরেকটা মৌলতে যাব, প্লাস সাইন ইউজ করব। ম্যাঙ্গানিজের জারণ মান কত? আমরা ধরলাম X প্লাস। অক্সিজেনের জারণ মান কত? -2। এরকম কয়টা আছে? 4টা। তাহলে ডান দিকে কত লিখবো আমরা? এবার লিখবো 0। কেন 0 লিখলাম? এই যৌগের মোট জারণ মান হবে, এর চার্জ সংখ্যার সমান। এই কথাটা লিখছি, দেখো, মোট জারণ মান হবে চার্জ সংখ্যার সমান। তাহলে চার্জ সংখ্যা এই ক্ষেত্রে কত আসতেছে? 0। মোট জারণ মান হবে চার্জ সংখ্যার সমান, মোট জারণ মান চার্জ সংখ্যার সমান। তাহলে আমরা আশা করি এখান থেকে X এর মান আরামসে বের করতে পারবো। এই ক্ষেত্রে আমরা X এর মান আরামসে বের করতে পারবো। এতটুকু ম্যাথ তোমরা জানি, তাই না? তো চলো, আমরা কয়টা রুলস হলো আমাদের? এটা হচ্ছে আমাদের কত? 7 নম্বর রুলস। তাহলে আমরা মোট জারণ মান কত লিখতে পারি? চার্জ সংখ্যার সমান। তো আমরা এবার একটা কাজ করি, যেহেতু আমরা রুলস গুলো পড়ে ফেলছি, তো আমরা আমাদের কোশ্চেন গুলো একটু সলভ করার ট্রাই করি। এবার কোশ্চেন সলভ করতে গিয়ে যদি আমাদের আরো কিছু রুলস দরকার পড়ে, ওটা আমি বলে দিব, তুমি সাইডে বা খাতার টপে লিখে ফেলবা। তো দেখো, প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে K2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো। অনেকগুলো বডি আসছে, আমরা এখানে দেখতেছি। তো K2Cr2O7 এর নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ মান কত? আমরা কিভাবে বের করবো একটু দেখো। K2Cr2O7 আমি একটু আগে তোমাদের শেখালাম। বলো পটাশিয়ামের জারণ মান কত? +1, কারণ গ্রুপ 1 এ অবস্থিত। তাহলে +1। এরকম কয়টা আছে? 2টা। এরকম কয়টা আছে? 2টা। প্লাস যারটা বের করব ক্রোমিয়াম, তাকে আমরা কত ধরবো? X। এরকম কয়টা আছে? 2টা। প্লাস আরেকটু সুন্দর করে লিখি, পটাশিয়ামের জারণ মান +1। এরকম কয়টা আছে? 2টা। প্লাস ক্রোমিয়ামটা বের করব X। এরকম কয়টা আছে? 2টা। ক্রোমিয়াম কয়টা? 2টা না? প্লাস অক্সিজেনের জারণ মান কত? -2। এরকম কয়টা আছে? 7টা। এরকম কয়টা আছে? 7টা। তাহলে সমান চিহ্নের ডানে কত লিখবো? গুড, সমান চিহ্নের ডানে লিখবো হচ্ছে 0। তাহলে বলো তো, আমি এখান থেকে চাইলে কি X এর মান বের করতে পারবো না? আর ওই X ই হচ্ছে আমাদের জন্য কি? জারণ সংখ্যা। তাহলে আমরা দেখো এই অংশে কি লিখতে পারি? এই অংশে আসতেছে +2 +2x প্লাস মাইনাস 7 × 2 কত আসবে? 14 সমান হচ্ছে 0। তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারি? 2x সমান +12, তাই না? এখানে +2,
-14, তাহলে কত থাকতেছে -12। -12 ডানে গেলে কত হয়ে যাবে +12। তাহলে এই অংশ থেকে আমি আরামসে x এর মান +6 বের করে অপশন নাম্বার এ টিক দিতে পারি, তাই না? অপশন নাম্বার এ হচ্ছে আমাদের জন্য আনসার। বলে এটা পারবে কিনা, এবার তো পারার কথা। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? গুড, -1। কারণ আমি তোমাদের বলছি অক্সাইডে, আবার বলতেছি অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -2। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -1। আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান -12। बताओ आंसर की। गुड, -12। বুঝতেছি। সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত আসবে? -12। পরেরটা আসো। আচ্ছা, SO3 2- মূলকে সালফারের জারণ মান কত হবে? আমরা সালফারের জারণ মানটা বের করব। সালফারের জারণ মান আমরা বের করব। দেখো কিভাবে বের করা যায়। SO3 2-। দেখো আমরা কি লিখতেছি, যারটা বের করব তাকে আমরা কত ধরবো? x ধরবো। প্লাস অক্সিজেনের জারণ মান -2, এরকম কয়টা আছে? 3টা। বলো আর কি কেউ আছে? নাই। বলো তো সমান চিহ্নের ডান দিকে কত লিখবো? 0 না, 0 কেন হবে? সমান চিহ্নের ডান দিকে হবে টোটাল চার্জ। চার্জ সংখ্যা কত? -2। চার্জ সংখ্যা কত আসতেছে? -2। আশা করি এরপর আর ভুল হবে না। বাহ, তাহলে কি লিখতে পারে? x প্লাসে মাইনাসে -6, সমান চিহ্নের ডানে কত থাকতেছে? -2। তাহলে এই অংশে তুমি x এর মান পেয়ে যাবে কত? +4। -6 ডানে নিয়ে যাও, +6 হয়ে যাবে। -2 আর +6 মিলে কত আসতেছে? +4। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। আনসার কত হবে? অপশন নাম্বার ডি। আচ্ছা, ভালো প্রশ্ন। বলছে ওলিয়ামে, অনেক সময় তোমাদের এরকম নাম দিয়ে দিবে, হ্যাঁ, সংকেত দিবে না। সংকেত দিলে তো ভালো, যদি সংকেত দিয়ে দেয় তখন তো ভালো। অনেক সময় তোমাদের কি করবে, নাম দিয়ে দিবে। যেমন নাম কি লিখছে? ওলিয়াম। আচ্ছা, ওলিয়াম না বলে এর আরো একটা নাম আছে, নাম হচ্ছে ধুমায়িত সালফিউরিক অ্যাসিড। নাম কি? ধুমায়িত সালফিউরিক অ্যাসিড। সালফারের জারণ মান এইভাবে আসছে দেখো, আবার সংকেত দিয়ে দিয়েছে H2S2O7। তো আমরা এটা চাইলে বের করতে পারি, H2S2O7। এখানে আমরা কি করব? সালফারের জারণ মান বের করব। আচ্ছা, তার আগে আমি তোমাকে একটু শর্টকাট শিখাই। শর্টকাট বলতে তো কিছু নাই, শর্টকাট না, একটু ফাস্ট ক্যালকুলেশন শেখাই, যে কিভাবে তুমি চিন্তা করতে পারো যে আমার যেহেতু এমসিকিউতে আসবে তাহলে আমার পুরো প্রসেস তো করার দরকার নেই। ধরো আমি ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই। ধরো আমি লিখলাম H2SO4, আমি জিজ্ঞাসা করলাম এখানে সালফারের জারণ মান কত। দেখো তুমি লিখবা কিভাবে, একটু মনোযোগ দাও এখানে, হ্যাঁ, একটু মনোযোগ দাও, একটু এই অংশে। বলতো হাইড্রোজেনের জারণ মান কত? গুড, +1। তাহলে এরকম হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তো 2টা যদি হয় তাহলে তার জারণ মান আমি কত লিখতে পারি? এর মাথায় +2 লিখতে পারি। আবার বলছো একজনের জারণ মান +1, তাহলে +2 কেন লিখলাম? কারণ এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, এই জন্য +2 লিখছি। বলো একটা অক্সিজেনের জারণ মান কত? আচ্ছা, আমি হাইড্রোজেন আর অক্সিজেন কেন বলতেছি? কারণ সালফারেটটা আমরা বের করবো এদের সাহায্যে। সালফারেটটা আমরা এদের সাহায্যে কি করব? বের করব। তাহলে আমাকে বলো অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে 4 জনের জন্য কত? -8। বুঝতেছি। এবার তুমি সালফারের জারণ মানটা লিখতে পারবা কিভাবে? আমরা জানি একটা যৌগের মোট জারণ মান তার চার্জের সমান হয়, আর এই ক্ষেত্রে চার্জ কত? 0। কোনো চার্জ আছে? তার মানে এর মোট জারণ মান 0 আসতে হবে। এর মোট জারণ মান কত হবে? 0। একটা যৌগের মোট জারণ মান কত হয়? 0, যদি তার মাথায় কোনো চার্জ না থাকে। তাহলে বলো কত বসালে 0 হবে? ভেরি গুড, +6। তাহলে এই ক্ষেত্রে সালফারের জারণ মান কত আসতেছে? +6। আচ্ছা, এটা একটু ট্রাই করি। বলো একটা হাইড্রোজেনের জারণ মান কত? +1। তাহলে 2 জনের জন্য কত? +2। জিজ্ঞাসা করলাম +2 কেন লিখলা? কি বলবা? একজনের মান হচ্ছে +1, 2 জনের মান কত? +2, এই জন্য লিখছি। বলো অক্সিজেনের জারণ মান কত? ভেরি গুড, -2। তাহলে 7 জনের জন্য কত? -14। বলতো তাহলে কত বসালে 0 আসবে? কারণ টোটাল 0 আসতে হবে, টোটাল 0 আসতে হবে। কত বসালে 0 আসবে? গুড, +12। তার মানে কি সালফারের জারণ মান +12? আনসার হচ্ছে না, +12 তো না। বলো +12 কয় জনের? 2 জনের। তাহলে 1 জনের কত? জারণ মান বের করতে হয় 1 জনের। +12 কয়টা সালফারের? 2টা সালফারের। তাহলে একটা সালফারের জারণ মান কত? আমরা জারণ মান বের করব 1 জনের। তাহলে 1 জনের জারণ মান +6। আশা করি বুঝতেছি। তো এইভাবে বাসায় একটু ট্রাই করবা, দেখবা একটু ফাস্ট হয়ে গেছো। একটু ট্রাই করবা। Na2S4O6, এখানে সালফারের জারণ মান কত? তো
তো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে শর্টকাটে, আমি মেইন মেথডই করে দিচ্ছি। হ্যাঁ, যদি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসে Na2S4O6 এখানে আমাদের বের করতে হবে। বলো বাদি, সোডিয়ামের জারণ মান কত? +1। কেন +1? গ্রুপ 1 এর মৌল। তাহলে আমি এখানে লিখতে পারি +1 × 2, তাহলে কত আসতেছে? +2। আচ্ছা আমি একটু ভেঙে করি যাতে প্রবলেম হবে। +1 এরকম কয়টা আছে? 2টা। প্লাস সালফারের জারণ মান কত? X, এরকম কয়টা আছে? 4টা। মানে সালফার বের করব। অক্সিজেনের জারণ মান -2, এরকম কয়টা আছে? 6টা। সমান চিহ্নের ডান দিকে কত লিখবো? 0, কারণ এর মাথায় কোনো চার্জ নেই। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। বলে এখানে কত আসতেছে? +2 আসতেছে। এখানে আসতেছে 4x, প্লাস মানে -6 × 2 মানে কত আসতেছে? 12। ডান দিকে কত আসতেছে? 0। +2 আর -12 মিলে কত আসতেছে? -10। তাহলে আমি লিখতে পারি 4x সমান +10। বলো লিখতে পারি কিনা? এখানে +2, এখানে -12, তাহলে +10 থাকতেছে, সরি -10 থাকতেছে। -10 ডানে গেলে কি হয়ে যাবে? +10। তাহলে x এর ভ্যালু কত আসতেছে? +10/4 না? তো 10/4 কি আনসার আছে না? তাহলে এটাকে যদি আমি ভাঙি +2.5 পাবো। কত পাবো? +2.5। তাহলে আনসার হচ্ছে +2.5। আচ্ছা আরেকটা বিষয় আমি একটু বলিনি, আমার খেয়াল নেই বলছি কিনা। জারণ সংখ্যার রুলসে, ওটা তোমার জন্য একটু হেল্প হবে। এখানে লিখে দিই। হ্যাঁ, এখানে আমরা করে দিই, এই অংশে আমরা একটু করে দিই। দেখো গ্রুপ নাম্বার 17 যারা, 17 নম্বর গ্রুপে যারা যারা আছে, গ্রুপ নাম্বার 17-এ যারা যারা আছে তাদের জারণ মান, যারা যারা বলতে হ্যালোজেনই তো আছে। হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের জারণ মান -1 সাধারণত। এদের জারণ মান কত আসবে? -1। ফ্লোরিনের জারণ মান সবসময় -1 আসে। কারণ তোমরা একটু বড় হলে দেখবা জারণ মানের সাথে, বা এখানেও থিওরিতে যখন পড়াবো দেখবে এই কথাগুলো বলতেছি, জারণ মানের সাথে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্ক আছে। জারণ মানের সাথে মেইনলি জারণ সংখ্যা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতারই একটা খেলা। যে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল তার জারণ মান নেগেটিভ হয়, যে কম তড়িৎ ঋণাত্মক মৌল তার জারণ মান পজিটিভ হয়। তো আমি এখন ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট একটু বলে রাখলাম ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তার মানে সে সবসময় নেগেটিভ হবে, সবসময় নেগেটিভ, এবং তার জারণ মান কত আসবে? -1। ফ্লোরিনের জারণ মান সর্বদা কত আসে? -1। বাকি যারা আছে তাদের জারণ মান চেঞ্জ হতে পারে, যেমন ক্লোরিনের জারণ মান -1 চাইলে +5 হতে পারে, বা +7 হতে পারে, এরকম হতে পারে। আমি যদি বলি বের করে দেখো তো HClO4, এখানে তুমি দেখো বের করলে +7 আসতেছে, আশা করি বের করতে পারবা। ক্লোরিনের জারণ মান চেঞ্জ হতে পারে, কিন্তু ফ্লোরিনের জারণ মান অ্যাটলিস্ট তোমাদের লেভেলে তো চেঞ্জ করবে না, জারণ মান কত আসবে? -1 আসবে। সেই কথাটা একটু লিখে রাখবা, কাজে দিবে। আচ্ছা এইটার আনসার আশা করি পারবা। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, হাইড্রোজেন যদি মেটালের সাথে যুক্ত থাকে তখন হাইড্রোজেনের জারণ মান হয় -1, তাই না? আমরা বলে ফেলছি অলরেডি, এগুলো পারবা আশা করি। ক্রায়োলাইট হচ্ছে ফ্লোরিনের জারণ মান। আচ্ছা ফ্লোরিনের তোমার যদি সংকেত না জানো, ক্রায়োলাইটের সংকেত না জানো, কি বলছি? ফ্লোরিনের জারণ মান কত আসবে? -1। আনসার হচ্ছে কত? -1। আমি সংকেতটা লিখে দিচ্ছি Na3Al(F6). তুমি চাইলে নর্মাল মেথডও করতে পারবা, বাট আমরা কমন সেন্স থেকে আনসারটা করতে পারি। হ্যাঁ, যে এখানে জারণ মান কত আসবে? -1ই আসবে। চলো পরের কোশ্চেনে যাই আমরা। আচ্ছা এবার জারণ আর বিজারণ নিয়ে আমরা একটু কথা বলবো। চলো আমরা প্রথমে জারণ আর বিজারণ নিয়ে একটু কথা বলবো, ওকে? তারপর আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো। আচ্ছা এখানে আমি টোটাল তোমাদের জারণ, বিজারণ, জারক, বিজারক, জারিত, বিজারিত প্রত্যেকটা টপিক একটু বলে দিব, তোমরা একটু খেয়াল রাখবা। পরবর্তীতে কোশ্চেনগুলো আমাদের সলভ হয়ে যাবে একদম তাড়াতাড়ি। আমি যদি বলি জারণ বিক্রিয়া আমরা কাদেরকে বলবো? জারণ বিক্রিয়া তুমি মাথায় রাখবা। জারণ বিক্রিয়া বলতে আমরা বুঝবো যাদের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। কি বললাম? জারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো? যাদের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক, জারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো? যাদের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। আচ্ছা জারণ সংখ্যাকে আমি শর্টকাটে এইভাবে লিখবো, ON লিখবো। ON মানে কি? অক্সিডেশন নাম্বার, বাংলা হচ্ছে জারণ সংখ্যা। যাদের জারণ সংখ্যা কি পাবে? বৃদ্ধি পাবে। যাদের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে তাদেরকে আমরা বলবো জারণ বিক্রিয়া। আর যাদের জারণ, আচ্ছা বিজারণ কাদেরকে বলবো? বিজারণ, বিজারণ বিক্রিয়া আমরা কাদেরকে বলবো? যাদের অক্সিডেশন নাম্বার বৃদ্ধি না হ্রাস পাবে তাদেরকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া। তাদেরকে আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া। ওকে,
যেমন আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে মাথায় এটা সেট করবা। তোমাদের বইতে আরো একটা ডেফিনেশন দেওয়া আছে, তাই না? ইলেকট্রন ত্যাগ করলে জারণ ঘটে, ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ ঘটে, একই কথা। এটা আরো স্মার্টলি বলা যায় যে জারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝবো, যেখানে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, একটা উদাহরণ দেখাচ্ছি, তুমি আরো ভালো মতো বুঝবা। ধরো আমি লিখলাম জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, এখান থেকে আমি লিখলাম জিঙ্ক 2 প্লাস, তার সাথে আমি লিখলাম কপার। তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, এটা আমি তোমাদের জিজ্ঞাসা করতেছি, বলো জিঙ্কের জারণ মান কত? জিঙ্কের জারণ মান কত? কি বলবা? যে ভাই জিঙ্ক তো এখানে একা আছে, এর মাথায় কোনো চার্জ নেই, আর চার্জ না থাকলে তার জারণ মান 0, মনে আছে? আচ্ছা, এখানে কপার 2 প্লাস এর জারণ মান কত? আনসার হচ্ছে +2, কারণ এর চার্জ সংখ্যা হচ্ছে জারণ সংখ্যা। বলো এই অংশে তার চার্জ কত? +2, কারণ তার চার্জ সংখ্যা হচ্ছে জারণ সংখ্যা। বলো এই অংশে কপারের জারণ মান কত? 0। কপারের জারণ মান হচ্ছে কত? 0, কারণ এখানে কোনো চার্জ আছে না, কপার এক অবস্থায় আছে, এই জন্য তার জারণ মান কত বলতেছি আমরা? 0, মনে আছে? মুক্ত অবস্থায় থাকলে তার জারণ মান 0। ওকে, বলো জিঙ্ক বিক্রিয়ার আগে কোথায় ছিল? 0-তে ছিল। বিক্রিয়ার পরে কোথায় চলে গেছে? +2 না? তো +2-তে যাওয়ার অর্থ হচ্ছে জিঙ্কের জারণ ঘটছে। কেন? 0 থেকে +2 মানে কি? অক্সিডেশন নাম্বার বৃদ্ধি পেল না, বেড়ে গেল না? আগে 0 ছিল, এখন +2 হয়ে গেছে, মানে কি? জারণ সংখ্যা বেড়ে গেল। আর যদি জারণ সংখ্যা বেড়ে যায়, বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। এখানে কপার 2 প্লাস এর কথা তুমি চিন্তা করো, কপার 2 প্লাস এর কথা যদি তুমি এই অংশে ভাবো, দেখবা বিক্রিয়ার পূর্বে তার জারণ সংখ্যা ছিল +2, আর পরে কোথায় চলে আসছে? 0-তে। তাহলে +2 থেকে 0 মানে কি বেড়ে গেছে? বেড়ে গেছে? কমে গেছে। আর যদি কমে যায় তাহলে আমরা বলবো কি তার কি ঘটছে? বিজারণ ঘটছে। তাহলে জারণ আর বিজারণ আমরা চিনবো কিভাবে? যদি চার্জ বেড়ে যায়, চার্জ মানে জারণ সংখ্যা, তার মানে জারণ ঘটলো। চার্জ কমে গেছে, বিজারণ ঘটলো। যার জারণ ঘটবে, যার জারণ ঘটবে সে পদার্থ হচ্ছে বিজারক। সে পদার্থ কেমন? বিজারক। যার জারণ ঘটবে সে পদার্থ হচ্ছে বিজারক, যার বিজারণ ঘটবে সে পদার্থ হচ্ছে জারক। কথাটাকে আমি এইভাবে লিখে দিই তোমাদের, তোমাদের হচ্ছে এইভাবে লিখে দিই। কি কি বললাম এটা একটু মনোযোগ দিয়ে দেখো, লিখে ফেলবা, নোট করে ফেলবা। যার জারণ ঘটবে, যার, সে কেমন পদার্থ? আনসার হচ্ছে বিজারক। দুটা কথা একসাথে লিখে দেব। যার জারণ ঘটলো সে নিজে জারিত হয়, সে নিজে কি হবে? জারিত হবে, অপর বিক্রিয়ক পদার্থকে বিজারিত করবে। ওই লাইন আমার দরকার নেই, আমার তো মেনলি পারতে হবে, তো আমি এই লাইনটাই মনে রাখবো। জারণ ঘটলে পদার্থ কেমন? বিজারক। জারণ ঘটলে সে নিজে জারিত হয়। আচ্ছা, বিজারণ, যার বিজারণ ঘটে সে নিজে কেমন পদার্থ? জারক। যার বিজারণ ঘটে সে নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। বুঝতেছি কথা? তাহলে এই দুইটা বক্স আমরা একটু মাথায় রাখবো। যার জারণ ঘটছে সে পদার্থ বিজারক, কাহিনী শেষ। যার জারণ ঘটবে সে নিজে জারিত হবে, জারণ জারিত হবে, বিজারণ বিজারিত হবে। পদার্থ কেমন? উল্টা বলবা, জারণ হলে বিজারক বলবা, বিজারণ হলে জারক বলবা। তাহলে আসলে আমরা এই কথাটা যদি এখানে একটু দেখতে চাই, এখানে বলো জিঙ্কের জারণ ঘটছে, তার মানে জিঙ্ক নিজে কি হলো? জারিত। বলতে পারি না? বুঝতেছো কথা? জিঙ্কের জারণ ঘটলো, সে নিজে জারিত হলো, পদার্থ কেমন? বিজারক। কপার 2 প্লাস এর বিজারণ ঘটলো, তার মানে সে নিজে কি হলো? বিজারিত, বিজারিত, পদার্থ কেমন? জারক। এই কথাগুলো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদের একটু দেখাবো, ওটা তোমাদের হেল্প করবে। সেটা হচ্ছে গিয়ে তুমি কিছু আয়ন একটু মাথায় রাখবা, খুব কাজে দিবে। অনেক সময় আমাদের জিজ্ঞাসা করেন না যে নিচের কোন আয়নটি জারক আর বিজারক উভয় রূপে কাজ করতে পারে। তো তুমি এই জিনিসটার জন্য কিছু আয়ন একটু মাথায় রাখবা। সেটা হচ্ছে, এটা পরবর্তীতে একটু বড় যখন হবা তখন দেখবে একটু ডিটেলসে পড়াচ্ছি, যে এগুলো পড়ানোর জন্য আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তির একটু আইডিয়া লাগে। যদিও তোমরা 9-10-এ পড়ো, বাট আমি এখন যাচ্ছি না। যে সোডিয়ামের কথা যদি চিন্তা করো, সে Na+ কনভার্ট হতে পারে, মানে Na থেকে Na+ সে যেতে পারবে, কিন্তু Na+ থেকে Na2+, এটা পসিবল না।
এটা গঠন সম্ভব না। তাহলে আমি যদি তোমাকে এইভাবে লিখে দিই, সোডিয়ামের কি কি চার্জ পসিবল, এগুলোই মাথায় রাখবা। Na প্লাস পসিবল। আচ্ছা, 2 নম্বর আয়রন। আয়রনের দুইটা চার্জ পসিবল, একটা হচ্ছে Fe+2 আর একটা হচ্ছে Fe+3। আয়রনের দুইটা চার্জ পসিবল, একটা হচ্ছে Fe+2 আর একটা হচ্ছে Fe+3। মানে Fe2+ এ কনভার্ট হতে পারবে, Fe2+ Fe3+ এ কনভার্ট হতে পারবে, কিন্তু Fe3+ আর সামনে যেতে পারবে না। কিন্তু উল্টা কাজটা আবার করতে পারবে, সে যেহেতু Fe2+ থেকে 3 তে আসছে, তাহলে 3 থেকে আবার 2 তেও যেতে পারবে, যেখান থেকে আসছে আবার ফেরত যেতে পারবে, আবার 2+ থেকে Fe তে যেতে পারবে। বুঝতেছো কথা? মানে ডানে আর যেতে পারবে না, Na প্লাসে যেতে পারবে, আবার Na+ থেকে Na তে আসতে পারবে, কিন্তু আর ডানে যেতে পারবে না। মানে একটা আরেকটাতে রূপান্তর হতে পারবে, এতে কোনো ঝামেলা নেই। যে একটা আরেকটাতে রূপান্তর হবে, এতে কোনো ঝামেলা নাই। তুমি শুধু এই চার্জগুলো একটু মাথায় রাখো। 3 নাম্বার একটা চার্জ মনে রাখবা, Sn+2 Sn+4। মানে Sn+2 তে যেতে পারবে আর +4 এ যেতে পারবে। 4 নম্বর কপারের কথা চিন্তা করো, কপার+2 তে যেতে পারবে। আরেকটা চার্জ আছে কপার প্লাস, ওটা স্টেবল না, আমরা কপার প্লাস লিখবো। তার মানে কপার 2+ এ যেতে পারবে। হ্যাঁ, কপার 2+ এ যেতে পারবে। আচ্ছা, এতে লাভটা কি? এই লাভই দেখাচ্ছি, যে কোনো কিছুর লাভ তো আমাদের জানতে হবে। 1 নম্বরটা দেখো, একটু মনোযোগ দাও, ইম্পর্টেন্ট, মনোযোগ দাও। সোডিয়াম, বলো তো সোডিয়াম কোথায় যেতে পারবে? Na+ এ যেতে পারবে। আচ্ছা, সোডিয়াম যদি সোডিয়াম প্লাসে যায়, এর মানে কি? সে তার চার্জ বৃদ্ধি করলো। চার্জ বৃদ্ধি করলে জারণ ঘটলো, সোডিয়ামের জারণ ঘটলো। সোডিয়ামের জারণ ঘটলে সে পদার্থ কেমন? বিজারক। তার মানে এখানে সোডিয়াম কেমন পদার্থ? বিজারক পদার্থ। বুঝতেছো? আচ্ছা, এবার আসো, Na+ কি আর সামনে যেতে পারবে? না। তার মানে সে কি, মানে আমি সামনে বলতে কি বোঝাচ্ছি, +2 তে যেতে পারবে না। তাহলে সে কি তার চার্জ বৃদ্ধি করতে পারবে? না। বুঝো কথা, Na+, Na2+ এ যেতে পারবে না। আচ্ছা, 2+ এ যদি না যায়, সে কি তার চার্জ বৃদ্ধি করতে পারবে, বাড়াতে পারবে? বাড়াতে পারবে না। যদি না বাড়ে, তার কি জারণ ঘটবে? ঘটবে না। জারণ না ঘটলে সে কি বিজারক হতে পারবে? আনসার ছিল। বুঝতেছো কথা? আচ্ছা, যদি প্রবলেম হয় ভিডিওটা আবার পেছন থেকে শোনো, যে কথাগুলো বলছি। এবার এই Na+ চাইলেই তো Na তে যেতে পারবে, উল্টা কাজটা তো করতে পারবে। তার মানে সে যদি চায়, সে তো আবার এখানে আসতে পারবে, তাই না? এই কথাটা আমরা এইভাবে না দিয়ে আমরা এই কথাটা লিখতে পারি, এখানে এই অংশে দেখাচ্ছি। Na+ চাইলেই কোথায় আসতে পারবে? আবার Na তে আসতে পারবে, যেখান থেকে গেলে আবার ওইখানে কি করতে পারবে? ফেরত আসতে পারবে। এর অর্থ হচ্ছে +1 থেকে যদি 0-তে যায়, তাহলে কি তার চার্জ কমে গেল না? চার্জ কমে গেলে তার কি বিজারণ ঘটলো না? বিজারণ ঘটলে সে কি জারক পদার্থ হয়ে গেল না? বাত সমাজ মে আয়া? বুঝতেছো কথা? সে Na+ থেকে Na তে যেতে পারবে, মানে চার্জ কমাতে পারবে। যদি চার্জ কমাতে পারে, তবে তার বিজারণ ঘটবে, আর বিজারণ ঘটলে পদার্থ কেমন? জারক পদার্থ। আসো আরো কয়েকটা উদাহরণ দেখাই। 2 নম্বর আমরা একটা এখানে দিয়ে দেখি, দেখো, বলো Fe2+ এ যেতে পারবে? পারবে কিনা? যদি Fe2+ এ যেতে পারে, এর অর্থ হচ্ছে তার চার্জ বৃদ্ধি পেল। চার্জ যদি বৃদ্ধি পায়, এর অর্থ হচ্ছে তার জারণ ঘটলো, আর জারণ ঘটলে সে পদার্থ কেমন? বিজারক। ঠিক? আচ্ছা, Fe2+ চাইলেই Fe3+ এ যেতে পারবে। যদি যেতে পারে, এর অর্থ হচ্ছে সে তার চার্জ বৃদ্ধি করতে পারলো। চার্জ বৃদ্ধি করলে তার জারণ ঘটলো, জারণ ঘটলে সে পদার্থ কেমন হয়ে গেল? বিজারক। বিজারক পদার্থ, বিজারক পদার্থ। আচ্ছা বলো, Fe3+ কি আর সামনে যেতে পারবে? না। তাহলে তার কি চার্জ বাড়ানোর কোনো সুযোগ আছে? নাই। চার্জ না বাড়লে তার কি জারণ ঘটবে? ঘটবে না। জারণ না ঘটলে সে কি বিজারক হতে পারবে? আনসার হচ্ছে না, সে বিজারক হতে পারবে না। আচ্ছা, উল্টা কাজটা করতে পারবে না? বলো তো, উল্টা কাজটা করতে পারবে না? Fe3+ চাইলে যেখান থেকে আসছে, Fe2+ থেকে তো আসছে, সেখানে যেতে পারবে। আচ্ছা, যাওয়ার অর্থ হচ্ছে তার চার্জ কমে গেল। চার্জ কমে যাওয়ার অর্থ হচ্ছে তার বিজারণ ঘটলো, তাই না? চার্জ কমে গেলে তার কি ঘটলো? বিজারণ ঘটলো। আর বিজারণ যদি ঘটে, সে পদার্থ কেমন হবে? জারক।
বিজারণ যদি ঘটে সে পদার্থ কেমন হবে? জারক। তার মানে Fe3+ কি হিসাবে কাজ করবে? জারক পদার্থ হিসেবে কাজ করবে। আসো Fe2+ এ বলো, Fe2+ সে কি Fe তে যেতে পারবে না? যেখান থেকে আসছে কোথেকে? Fe থেকে Fe2+। তাহলে বলো +2 থেকে এখানে চার্জ কত? 0 না? চার্জ কমাতে পারবে। আচ্ছা, চার্জ কমালে তার বিজারণ ঘটবে। বিজারণ ঘটলে সে কি হিসাবে কাজ করতে পারবে? সে জারক হিসেবে কাজ করতে পারবে। মজার ব্যাপার হচ্ছে Fe2+ এমন একজন যে ডানেও যেতে পারতেছে আবার বামেও আসতে পারতেছে, মানে চার্জ বাড়াতেও পারতেছে কমাতেও পারতেছে। বিজারক হিসেবে কাজ করে, জারক হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে পারি Fe2+ হচ্ছে এমন একটা পদার্থ যে জারক এবং বিজারক উভয় রূপে কাজ করতে পারে। এটাকে আবার ব্যাখ্যা করতে হবে। Sn শুধু বাড়াতে পারবে, কিন্তু এ বাড়াতেও পারবে আবার কি করতে পারবে? কমাতে পারবে না? সে ডানেও যেতে পারবে বামেও। তাহলে আমি বলতে পারি এ জারক আর বিজারক উভয় রূপে কাজ করবে। বলে এই কোনোদিন বাড়াতে পারবে না, মানে +4 থেকে সামনে যেতে পারবে না। আর যদি বাড়াতে না পারে তাহলে কি তার জারণ ঘটবে? না। জারণ যদি না ঘটে তাহলে সে কোনোদিন বিজারক পদার্থ হবে না। সে উল্টা কাজটা করতে পারবে, সে কমাতে পারবে। আর কমাতে পারলে আমরা বলতে পারি তার চার্জ কমে যাওয়ার অর্থ হচ্ছে বিজারণ ঘটছে। আর বিজারণ যদি ঘটে তাহলে সে পদার্থ কেমন হবে? জারক পদার্থ। তো আশা করি এই জিনিসগুলো বুঝে গেছো। এগুলো একটু যদি প্রবলেম হয় ভিডিওটা আরেকবার একটু দেখো, তারপরে এই জিনিসগুলো একটু মাথায় সেট করো, তাহলে তুমি কোশ্চেন সলভ করতে পারবে ইজিলি। আসো দেখি আমরা। দেখো বলছে কোনটির জারণ ঘটেছে? জারণ, জারণ মানে কি? চার্জ বৃদ্ধি পাবে। দেখো জিঙ্কের জারণ মান কত? 0। কেন 0? জিঙ্ক হচ্ছে মুক্ত মৌল বা মুক্ত অবস্থায় আছে, এই জন্য তার জারণ মান হচ্ছে 0। বলে এখানে জিঙ্কের জারণ মান কত? +2। তাহলে 0 থেকে +2 মানে কি? চার্জ বেড়ে গেল। আর চার্জ বেড়ে গেলে বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। তাহলে কার জারণ ঘটলো? আনসার হচ্ছে জিঙ্ক। কার জারণ ঘটলো? আনসার হচ্ছে কি? জিঙ্ক। আশা করি পারবা। বলো কোনটির জারণ সম্ভব? জারণ মানে চার্জ বৃদ্ধি করতে পারবা। বলো Fe2+ কে চাইলে তুমি Fe3+ এ নিতে পারবা। একটু আগে তাই তো দেখলাম, Fe2+ কে Fe3+ এ নেওয়া যায়। বলো Cu2+ কে কি Cu3+ এ নেওয়া যাবে? আনসার হচ্ছে না, এরকম কোনো চার্জ আমরা দেখিনি। বলো Fe3+ কে কি Fe4+ এ নেওয়া যাবে? না, এটাও নেওয়া যাবে না। তার মানে এদের জারণ ঘটবে না, এদের জারণ ঘটবে না। Na+ কে কি Na2+ এ নেওয়া যাবে? আনসার হচ্ছে না। তাহলে একমাত্র পসিবল হচ্ছে উপরেরটা। তাহলে Fe2+ এর কি সম্ভব? জারণ সম্ভব। আসো পরের প্রশ্ন। কোনটির বিজারণ ঘটেছে? বিজারণ, বিজারণ মানে কি? চার্জ কমে যাওয়া, চার্জ কমে যাওয়া। বলো +4 থেকে কি +2 দেখতেছো? Sn+4 ছিল, সেখান থেকে Sn+2 হয়ে গেছে। দেখো Sn+4 বিক্রিয়ার পরে কি হয়ে গেছে? +2। তার মানে আমি বলতে পারি Sn+4 এর চার্জ সংখ্যা কমে গেছে। আর কমে যদি যায় তার কি ঘটছে? বিজারণ। তাহলে জারণ কার ঘটছে? Fe+2 কোথায় চলে গেছে? Fe+3। চার্জ বেড়ে গেছে, চার্জ বাড়লে বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। বুঝতেছি কথা? তোমরা ওই অংশটিকে একটু ভালো করে যদি দেখো তাহলেই কাজ হয়ে যাবে। আনসার বলো তো, কোনটি জারক পদার্থ? কোনটি জারক পদার্থ? আচ্ছা, জারক পদার্থ কে হবে? জারক পদার্থ কে হবে তুমি একটু চিন্তা করো। আমরা যদি একটু আগে যেটা দেখলাম যে যদি অক্সিডেশন বা জারণ সংখ্যা, জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, কথাগুলো আমি আবার লিখতেছি তার জন্য মাথায় থাকে। জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি ঘটবে? জারণ ঘটবে। যার জারণ ঘটবে সে পদার্থ কেমন? বিজারক। সে পদার্থ হচ্ছে বিজারক। তাহলে আমরা দেখতে হবে কে তার চার্জ, জারণ সংখ্যা মানে কি? চার্জ, কে তার চার্জ বৃদ্ধি করতে পারে, কে তার চার্জ। আচ্ছা সরি, আমাদের এখানে তো বিজারক না, জারক চাইছে। তাহলে আমরা যদি বলি জারণ সংখ্যা যদি কমে যায়, একটু দেখো জারণ সংখ্যা যদি কমে যায় তাহলে ঘটে বিজারণ। আর বিজারণ ঘটে সে পদার্থ কেমন? জারক পদার্থ। তাহলে আমাদের এখানে চার্জ কমা লাগবে, চার্জ কমা লাগবে। দেখো চার্জ কিভাবে কমে? বলো জিঙ্ক, জিঙ্কের কথা চিন্তা করো। জিঙ্কের কথা যদি চিন্তা করি, সে আমরা জানি জিঙ্ক কিসে কনভার্ট হয়? জিঙ্ক 2+ এ কনভার্ট হয়। জিঙ্ক 2+ এ কনভার্ট হয়। তো 2+ এ যদি কনভার্ট হয়, এখানে জিঙ্কের জারণ মান কত? 0। এখানে কত? +2। তার মানে সে তার চার্জ বৃদ্ধি করলো। বলো চার্জ যদি বৃদ্ধি করে মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি পেল, তাহলে সে পদার্থ বিজারক। তাহলে প্রথমটা তো আনসার হবে না। কোনটি আমাদের জারক পদার্থ? এই ক্ষেত্রে আমাদের আনসার এটা হবে না। আচ্ছা বলো Cl-, তার মধ্যে একটা মাইনাস চার্জ দেখতেছো? তাহলে সে চাইলে এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে, ছেড়ে দিয়ে সে ক্লোরিনে কনভার্ট হতে পারে, Cl এ। বলো Cl এ যদি কনভার্ট হয় তাহলে এখানে তার চার্জ কত আসতেছে? 0 আসতেছে না? এখানে তার চার্জ কত আসতেছে? 0।
তো জিরো যদি বলি তাহলে মাইনাস থেকে জিরো তার মানে কি চার্জ বেড়ে গেছে, মাইনাস থেকে জিরো মানে কি চার্জ বেড়ে গেছে না? কথাটা আবার বুঝো, সিএল মাইনাস মানে কি তার কাছে একটা ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন, ওই ইলেকট্রন সে ছেড়ে কোথায় কনভার্ট হতে পারে? সিএল জিরোতে, মানে কি এর মাথায় চার্জ হয়ে গেছে জিরো। তাহলে -1 থেকে জিরো মানে কি চার্জ বেড়ে গেছে, আর চার্জ বাড়া মানে জারণ সংখ্যা বেড়ে গেছে, জারণ সংখ্যা বাড়লে তার জারণ ঘটবে, আর জারণ যদি ঘটে তাহলে সে পদার্থ কেমন? বিজারক। তাহলে এটা আমাদের আনসার না, এটা আমাদের আনসার না। আচ্ছা O2 মাইনাসের কথা চিন্তা করো, O2 মাইনাস। আচ্ছা O2 মাইনাস কি দুইটা ইলেকট্রন ছাড়তে পারে না? তার কাছে এক্সট্রা কয়টা আছে? দুইটা। তো দুইটা ইলেকট্রন যদি ছাড়ে তাহলে সে কিসে কনভার্ট হয়ে যাবে? ওতে। আর ও মানে কি এখানে জিরো, তার চার্জ কত? জিরো। বলো -2 থেকে জিরো মানে কি চার্জ বেড়ে গেছে, -2 থেকে জিরো মানে কি চার্জ বেড়ে গেছে। আর চার্জ যদি বেড়ে যায়, চার্জ বাড়ার অর্থ হচ্ছে জারণ সংখ্যা বাড়তেছে, জারণ সংখ্যা বাড়লে বিক্রিয়ার নাম জারণ, পদার্থ হচ্ছে বিজারক। কিন্তু আমার এখানে কি চার্জ বাড়লো? হ্যাঁ অবশ্যই বাড়ছে, তাহলে আমাদের এটা আনসার হবে না, আমাদের লাগবে হচ্ছে বিজারক, সরি জারক পদার্থ, জারক পদার্থ। আচ্ছা কপার প্লাসের কথা চিন্তা করো, কপার প্লাস সে চাইলে একটা ইলেকট্রন গ্রহণ করে কপারে কনভার্ট হতে পারে, তাই না? প্লাস যেহেতু পজিটিভ মানে কি তার একটা নেগেটিভ চার্জ দরকার, নেগেটিভ মানে ইলেকট্রন, তাহলে কপার প্লাস এর ক্ষেত্রে আমরা তাকে একটা ইলেকট্রন দিয়ে কপারে কনভার্ট করতে পারি। এবার বলো, এখানে কপার প্লাস, এখানে কপার জিরো, প্লাস মানে +1, +1 থেকে জিরো মানে কি কমে গেছে, +1 থেকে জিরো মানে কি কমে গেছে। আর যদি কমে যায় জারণ সংখ্যা, বিজারণ ঘটছে, পদার্থ হচ্ছে জারক। তাহলে আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। এই অংশটা আবার একটু দেখো, দেখবো ধরতে পারছো, কোনো ঝামেলা হবে না। ওকে, পরবর্তী প্রশ্নে সেম ভাবে আশা করি করতে পারবো। কোনটি বিজারক পদার্থ? আনসার তোমরা করে নিবে এটা, যে কোনটা হচ্ছে আমাদের জন্য বিজারক পদার্থ। আচ্ছা বিজারক হওয়ার জন্য কি করতে হবে বলো তো? চার্জ বৃদ্ধি করতে হবে না জারণ সংখ্যা? তাহলে দেখবে কে চার্জ বাড়াতে পারতেছে, কে এই ক্ষেত্রে চার্জ বাড়াতে পারতেছে, এটা তুমি একটু দেখবা। যেমন সিএল মাইনাস এর কথা তুমি চিন্তা করো, সিএল মাইনাস কিসে কনভার্ট হতে পারে? সিএল জিরোতে। তাহলে মাইনাস থেকে জিরো মানে কি চার্জ বেড়ে গেছে, তার মানে এটাই অ্যান্সার হবে। ওকে, কোনটা শুধু জারক রূপে কাজ করবে? শুধু জারক, বিজারক হতে পারবে না। শুধু জারক মানে কি? শুধু জারক মানে সে তার চার্জ কমাবে। শুধু জারক মানে কি তুমি একটু দেখো, যার জারণ ঘটবে সে বিজারক, যার বিজারণ ঘটবে সে জারক। এবার বিজারণ ঘটার জন্য চার্জ কমা লাগে, জারণ ঘটার জন্য চার্জ বাড়া লাগে, তাই না? যদি বিজারণ ঘটতে চায় চার্জ কমা লাগবে, তাহলে তুমি দেখবে এর মধ্যে কে চার্জ কমাতে পারবে। দেখো Fe2+ চাইলে Fe3+ যেতে পারে, তাই না? তাহলে সে চার্জ বাড়াতে পারে, কমাতে পারবে কি? দেখো Fe3+ কি Fe4+ যেতে পারবে না, তার মানে সে কোনদিন বাড়াতে পারবে না। তার মানে সে যদি বাড়াতে না পারে সে কোনদিন বিজারক হিসেবে কাজ করবে না। তাহলে সে কি করতে পারে? সে কমাতে পারে, Fe2+ Fe3+ যেতে পারে, কমাতে পারে। তাহলে সে শুধু কি হিসাবে কাজ করবে? জারক হিসাবে। তার বিজারক হওয়ার কোনো চান্সেসই নেই। বিজারক হওয়ার জন্য তার চার্জ বাড়তে হবে, যেটা পসিবল না। ওকে, তাহলে এই ক্ষেত্রে আনসার হচ্ছে অপশন নাম্বার বি, আনসার হচ্ছে অপশন নাম্বার বি। সব পরেরটা দেখি আমরা। আচ্ছা বলছে কোনটি বিজারক পদার্থ? আশা করি পারবা। এই ক্ষেত্রে কোনটি বিজারক পদার্থ? বিজারক কোনটা? যার জারণ ঘটবে সে বিজারক। ম্যাগনেসিয়াম 0 থেকে +2 তে কনভার্ট হলো, তাই না? 0 থেকে +2, +2 মানে কি তার চার্জ বেড়ে গেছে, আর চার্জ বেড়ে গেলে তাকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। যার জারণ ঘটে সে কেমন কি হিসাবে কাজ করে? বিজারক। এবং এটাই তোমাদের চাইছে, কোনটি বিজারক। সে কি বলছে? এটা বলছে কোনটি বিজারক। আচ্ছা এটা একটু দেখাই, এটা একটু দেখাই। হ্যাঁ, এটা নেওয়ার একটা কারণ আছে। SnCl2 + 2HgCl, এখানে SnCl4, SnCl4 আর তার সাথে 2HgCl। ওকে, তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে বের করা যে কোনটা হচ্ছে বিজারক পদার্থ। তার আগে একটু চিন্তা করো, আমি প্রত্যেকের চার্জ বের করবো। দেখো চার্জ বের করার পদ্ধতি কি বলতো? ক্লোরিনের জারণ মান কত? -1। আচ্ছা -1 যদি হয় তাহলে দুইটা ক্লোরিনের জন্য কি আমি -2 লিখতে পারি না? কথাটা আবার বুঝো, ক্লোরিনের জারণ মান কত? -1। গ্রুপ 17 মনে আছে? গ্রুপ 17 যদি থাকে তার জারণ মান কত? -1। কিন্তু ক্লোরিন এখানে কয়টা? দুইটা। তো দুইটা হওয়ার কারণে তার জারণ মান কত আসতেছে? -2। আমরা জানি একটা যৌগের মোট জারণ মান 0 হয়, তাহলে এই অংশে Sn এর জারণ মান কত আসবে? +2। Sn এর জারণ মান কত আসতেছে? +2, তবেই তো 0 আসতেছে। এখানে আসো, বলো এই অংশে একটা ক্লোরিনের জারণ মান কত? -1। একজনের -1, কিন্তু দুইটা ক্লোরিনের জন্য কত লিখতে পারি? -2। মোট জারণ মান 0 হওয়ার জন্য Hg এর এখানে কত লিখতে পারি? আমরা +2 লিখতে পারি। এখানে আসো, একটা ক্লোরিনের জারণ মান কত? একজনের
-1, 4 জনের -4, টোটাল 0 হওয়া লাগবে। তাহলে এখানে কত লিখবো আমরা? +4। বুঝতেছি, টোটাল 0 হওয়া লাগবে। তো 0 হওয়ার জন্য আমার কত লিখতে হবে? +4। এখানে বলো একটা ক্লোরিনের জারণ মান -1, তাহলে এখানে মার্কারির মাথায় কত আসবে? +1। এবার তুমি কি বুঝতেছো? SN +2 থেকে +4 এ চলে গেল। একটা SN এখানে, একটা SN, একটা টিন এখানে, একটা টিন। তাহলে বলো তো এর জারণ মান কি বৃদ্ধি পেল না? আর জারণ মান বৃদ্ধি পেলে তার জারণ ঘটলো, আর যার জারণ ঘটে সে পদার্থ কেমন? বিজারক। সে পদার্থ কেমন? বিজারক। তাহলে আনসার আমরা পেয়ে গেছি SN2+। আমরা কিন্তু আনসার পেয়ে গেছি SN2+। এবার আসো পরেরটা, Hg2+। সে Hg+ এ কনভার্ট হলো, তার মানে +2 ছিল +1 হয়ে গেছে, মানে কি কমে গেছে। আর কমে গেলে বিক্রিয়ার নাম বিজারণ বিক্রিয়া। তাহলে আমি বলতে পারি এই অংশে কি ঘটছে? বিজারণ। এই অংশে যেটা ঘটছে বিজারণ, আর বিজারণ হলে সে পদার্থ কেমন? জারক। এবার একটা জিনিস খেয়াল করো, মনোযোগ দিয়ে আমাকে বলো, এখানে একটা ক্লোরিনের জারণ মান কত? একটা, কারণ জারণ মান একজনের বের করতে হয়। আমি বললাম একটা ক্লোরিনের জারণ মান কত? তুমি কি বলবা? যে ভাই এখানে একটা ক্লোরিনের জারণ মান -1। আমি বললাম -2 যে লিখলা, তখন তুমি বলো যে ভাই একজনের -1, কিন্তু এখানে তো দুইজন, দুইজনের জন্য আমি কত লিখছি? -2 লিখছি। আমি বললাম এইখানে কত তাহলে? এখানে তুমি বলো যে ভাই এখানেও -1। আমি বললাম -2 যে লিখলা, বলবা একজনের -1, দুইজনের -2, আর জারণ মান একজনের লিখতে হয়। আচ্ছা বলতো এইখানে ক্লোরিনের জারণ মান কত? তুমি একই কথা বলো -1। আমি বললাম -4 যে লিখলা, বলো 4 জনের -4, এখানে 4টা ক্লোরিন, এরা মিলে -4, কিন্তু একজনের জারণ মান -1, একজনের। এখানে একজনই আছে, একজনের কত আসতেছে? -1। তাহলে বলতো এখানে ক্লোরিন বিক্রিয়ার আগে আর পরে জারণ মানের কোনো চেঞ্জ ঘটছে ক্লোরিনের? না। বিক্রিয়ার আগেও ক্লোরিনের জারণ মান -1, পরেও কি? -1। তার মানে এই টাইপের যাদের বিক্রিয়ার পূর্বে এবং বিক্রিয়ার পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না, তাদেরকে আমরা বলবো দর্শক আয়ন। তাহলে এখানে দর্শক আয়ন হিসাবে কাজ করবে কি? ক্লোরিন। Cl- এই ক্ষেত্রে কি হিসাবে কাজ করতেছে? এখানে আমাদের ক্লোরিন দর্শক আয়ন হিসাবে কি করতেছে? কাজ করতেছে। বুঝতেছি কথা? আচ্ছা এরকম আমি একটা প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, মেবি পরের প্রশ্নটাই। পরেরটা না, আচ্ছা এটা আমি একটু বলে দিই। কোনটি জারিত হবে? যার জারণ ঘটবে সে জারিত হবে। এবং দেখে বোঝার কথা, এখানে ম্যাগনেসিয়াম এর জারণ মান 0, আর এইখানে ম্যাগনেসিয়ামের জারণ মান +2। লিখলাম কিভাবে? ম্যাগনেসিয়াম সালফেট। দেখো কিছু যৌগমূলক মাথায় রাখতে হবে, যৌগমূলক, 3টা যৌগমূলক মাথায় রাখবো, 3টা। SO4 যদি একসাথে থাকে চার্জ হচ্ছে -2, জারণ সংখ্যা -2। SO4 সালফেট। CO3 কার্বনেট -2, নাইট্রেট NO3, এর একসাথে থাকলে যে জারণ মান হচ্ছে এগুলা চার্জ সংখ্যা। তাহলে বলতো সালফেটের জারণ মান কত? -2, কার্বনেট -2, নাইট্রেট -1। এই 3টা যৌগমূলক মনে রাখবা, এদের দিয়ে ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। তাহলে আমাকে বলতো এখানে SO4 একসাথে দেখছি, তাহলে জারণ মান কত লিখবো? -2। মোট জারণ মান 0 হতে হয়, তাহলে কত লিখবা? +2। SO4 এর টোটাল, SO4 এর জারণ মান কত? -2। তাহলে ম্যাগনেসিয়াম কত আসবে? +2। তাহলে আমি বলতে পারি 0 থেকে +2 মানে তার চার্জ বৃদ্ধি পেল। আর চার্জ যদি বৃদ্ধি পায় বিক্রিয়ার নাম জারণ বিক্রিয়া। আর জারণ যদি ঘটে তার মানে সে নিজে জারিত হবে। তাহলে আনসার হচ্ছে কি? ম্যাগনেসিয়াম। এ নিজে কি হবে? জারিত। নিজেরা করবা। দর্শক আয়ন, এটা কমেন্টে জানাবা। কোশ্চেন নাম্বার 18 এর আনসার কি হবে তোমরা কমেন্টে জানাবা। আমি তোমাদের বলছি এখানে তুমি এমন একজনকে খুঁজে বের করবা যার বিক্রিয়ার পূর্বে এবং পরে জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে নাই, তাকে তুমি কি বলবা? দর্শক আয়ন। ওকে, পরেরটা আসি। কোনটি রেডক্স রিঅ্যাকশন? রেডক্স, কোনটি হচ্ছে রেডক্স রিঅ্যাকশন? আচ্ছা রেডক্স কথাটা আসছে রেড প্লাস, আমি এই কোশ্চেনগুলো সলভ না করে অক্স থেকে, যেখানে রেড হচ্ছে রিডাকশন, রিডাকশনের বাংলা হচ্ছে বিজারণ, আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন। তোমাদের কিছু কাজ দিয়ে দিচ্ছি, অক্সিডেশন এর মানে হচ্ছে জারণ। রেডক্স কথার অর্থ হচ্ছে জারণ বিজারণ, জারণ বিজারণ। তো জারণ বিজারণ বিক্রিয়ার কিছু টাইপ আছে, তোমাদের বই অনুযায়ী কয়েকটা টাইপ আছে যারা কিনা জারণ বিজারণ বিক্রিয়ার অংশ। আচ্ছা এক কথা যদি বলি, প্রশমন বিক্রিয়া, 2 নম্বর হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া এরা জারণ বিজারণ বিক্রিয়া নয়, এদেরকে বলা হয় নন রেডক্স রিঅ্যাকশন।
কারণ কি, এদের চার্জ মানে জারণ মানের চেঞ্জ হয় না, বিক্রিয়ার পূর্বে এবং পরে জারণ মানের কোনো চেঞ্জ ঘটে না। এই জন্য এদেরকে আমরা কি বলতেছি, প্রশমন বিক্রিয়া। যত টাইপের প্রশমন বিক্রিয়া আছে, আর হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া, এদের কথা যদি আমরা বলি, এদের জারণ মানের কোনো চেঞ্জ ঘটে না, এই জন্য এদেরকে বলা হয় নন রেডক্স রিঅ্যাকশন। নন রেডক্স রিঅ্যাকশন। এটা বাদে যদি তুমি চিন্তা করো, তোমাদের বইতে 4টা টাইপের বিক্রিয়া লিখে দিছে, যার মধ্যে একটা হচ্ছে সংযোজন, বা এটাকে আমরা সংশ্লেষণও বলবো, সংশ্লেষণ, সংশ্লেষণ। তারপর হচ্ছে তোমাদের বিয়োজন, বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। আর 4 নম্বর হচ্ছে দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। এরা হচ্ছে আমাদের জন্য রেডক্স রিঅ্যাকশন। আরো টাইপ আছে, এদেরকে মেনলি মাথায় রাখবে, রেডক্স রিঅ্যাকশন। তো এর উপর ভিত্তি করে তোমরা আমাকে এই 2টা প্রশ্নের আনসার লিখে দেবা। একটা হচ্ছে কোনটি রেডক্স বিক্রিয়া, অপশন থেকে দেখবা। আর আরেকটা হচ্ছে আমাদের এই অংশে কি, আরেকটা কোশ্চেন আছে আমাদের লাস্ট 20 নম্বর কোশ্চেন, কোনটি নন রেডক্স বিক্রিয়া, কোনটি নন রেডক্স বিক্রিয়া। এই হচ্ছে আমাদের ওভারঅল কাজ। তো আজকে আমরা মেনলি কি করলাম, তোমরা অবশ্যই 3টা প্রশ্ন আমি দিয়ে দিছি, টেনশন নাই। যদি না পারো, যদি না পারো কোনো প্রবলেম নাই, আমরা নেক্সট যে ভিডিও আমাদের আসবে সেই ভিডিওতে আমরা এটা ডিসকাস করে দিব, বা আমি এটার জন্য লাগলে আলাদা একটা ভিডিও তোমাদের করে আপলোড দিয়ে দেবো। তো আজকে আমরা মেইনলি কি করলাম, অধ্যায় 7, তোমাদের অধ্যায় চ্যাপ্টার 7 এসএসসি কেমিস্ট্রির, ওইটার একটা পার্ট, একটা অংশ যেটা নিয়ে মেইনলি ঝামেলা থাকে, আমি তাও ট্রাই করলাম যতটুকু সহজ করে বলা যায় ওটা বলার। ওই অংশের রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া পার্টটা আমরা শেষ করলাম। তো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এরকম T20 সিরিজে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। তোমরা চাইলে জানাতে পারো তোমাদের পছন্দের চ্যাপ্টার, অবশ্যই কমেন্টে জানাবা যে কোন চ্যাপ্টারটা তোমাদের জন্য ভালো হয়, আমরা অবশ্যই এই চ্যাপ্টারটা নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।